এই ভিডিওতে পাবেন হিমাচল স্পিতি ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড। 10,800 টাকায় একটা স্পিতি ভ্রমণ প্যাকেজ আছে, গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সহ। আমাদের প্যাকেজ ছিল 14,000 টাকার। প্যাকেজের মধ্যে গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু ওনারা দিয়েছিলেন। 10,800 টাকার প্যাকেজ, আমাদের মতো 14,000 টাকার প্যাকেজ, কাস্টমাইজ প্যাকেজ, সব রকম ইনফরমেশন এই ভিডিওতেই পাবেন। হাওড়া বা কলকাতা থেকে কোন কোন ট্রেনে আসা যায়, কোথায় কোথায় নামা যায়, কোন দিন কোথায় থাকতে হবে, কোন দিন কোথায় যাচ্ছি, কোথায় খাবেন, একেবারে A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেয়া রয়েছে। শুধু ভিডিওটা থেকে চোখ সরাবেন না, স্কিপ করবেন না। যারা স্পিতি প্ল্যান করছেন বা স্পিতি জায়গাটা কেমন সেটা দেখতে চাইছেন, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। 8 রাত্রি 9 দিনের স্পিতি ভ্রমণ কলকাতা থেকে প্রায় 11 থেকে 12 দিনের ট্যুর হবে। আপনারা যদি যাওয়ার পথে সিমলাতে একদিন স্টে করেন, আবার মানালিতে এসে 2 দিন স্টে করেন, সেক্ষেত্রে আপনাদের 8 রাত্রি 9 দিনের জায়গায় 10 রাত্রি 11 দিনের ভ্রমণ হবে। তাতে আপনারা সিমলার সাইট সিইং এবং মানালির সাইট সিইং ঘুরে নিতে পারবেন। মানে আপনাদের স্পিতি ভ্রমণের সাথে সাথে সিমলা মানালি ঘোরাও হয়ে গেল। ট্যুর অপারেটর ছিল সিমলার বাঙালি ট্রাভেল এজেন্সি দ্য হেরিটেজ ট্রাভেলস। আপনারাও চাইলে এই ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন। নিশ্চিন্তে আমাদের ভ্রমণটা ভালো ছিল। অভিজ্ঞ ভ্রমণ পিপাসুদের মতে আপনি যদি স্পিতি ভ্রমণ করতে পারেন, তবে পৃথিবীর অন্যতম কঠিন এবং বৈচিত্র্যময় ভূখণ্ড দেখার অভিজ্ঞতা আপনার হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ স্পিতি ভ্রমণ করে যে অভিজ্ঞতা হয়েছিল, মনে হয়েছিল কোনো এক স্বপ্নের দেশে হারিয়ে গেছি। সে যে কি অপূর্ব প্রকৃতির রূপ আমরা দেখে এসেছিলাম, উপভোগ করেছিলাম, অনুভব করেছিলাম। চোখ ধাঁধানো প্রকৃতি, মুহূর্তে মুহূর্তে পাহাড়ি মরুভূমি রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। চণ্ডীগড় থেকে সিমলা, সিমলা থেকে নারকান্ডা, তারপর সাংলা, চিটকুল, কল্পা, টাবো, কাজা, চন্দ্রতাল, সব শেষে মানালি হয়ে আবার চণ্ডীগড় ব্যাক করেছিলাম। স্পিতি ভ্রমণের 6টি পর্ব আমাদের এই চ্যানেলেই এর আগের ভিডিওগুলোতে তুলে ধরেছিলাম। আমাদের সম্পূর্ণ স্পিতি এবং মানালি ভ্রমণের অভিজ্ঞতা আগের পর্বগুলো যারা দেখেননি, আগের 6টি পর্ব অবশ্যই দেখার অনুরোধ রইল। আর আজকের এই স্পিতি ভ্রমণ গাইডে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আত্মীয় পরিজনদের শেয়ার করতে পারেন। কিছু জানার থাকলে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তাতে ইউটিউব ভিডিওটা আরও বেশি বেশি দর্শকের কাছেও পৌঁছে দেবে। চলুন তাহলে আজকে স্পিতি ভ্রমণ গাইড ভিডিওটা শুরু করা যাক। স্পিতি ভ্রমণ করতে গেলে প্রথমেই কোন কোন ট্রেনে আসবেন, কোথায় কোথায় নামা যায় সেটা জানিয়ে দিই। হাওড়া বা কলকাতা থেকে যারা ট্রেন ধরবেন, সিমলা মানালি ট্যুর করতে গেলে যে ট্রেনগুলো ধরা হয় ঠিক একই ট্রেনে আসতে হয়। আপনাদের চলে আসতে হবে চণ্ডীগড় স্টেশন, এছাড়াও আম্বালা কিংবা কালকা স্টেশনে নেমেও যাওয়া যায়। স্পিতি ভ্রমণ সিমলা হয়ে যাওয়া যায়, মানালি হয়েও যাওয়া যায়, তবে সিমলা হয়ে যাওয়াটাই বেস্ট, আমরা যেটা করেছিলাম। তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে শেষ পর্যন্ত উপরের দিকে উঠতে পারি। টেম্পারেচার এবং পাহাড়ের উচ্চতা আমাদের শরীরের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। সিমলা দিয়ে যাওয়ার আর একটা সুবিধা রয়েছে, যারা টয় ট্রেন চাপতে চাইবেন, কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে করে এলে কালকা স্টেশনে নেমে টয় ট্রেনের মাধ্যমে আপনারা সিমলা পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্যাকেজটা সিমলা থেকে শুরু হবে। কালকা স্টেশনে নেমে যেতে গেলে একটাই ট্রেন রয়েছে, রাত্রি 9:55 ছাড়ে, 12311 নেতাজি এক্সপ্রেস। 30 ঘন্টার মতো সময় লাগে। ভোর 3টের সময় কালকা স্টেশনে পৌঁছায়। ঠিক ভোর 3:30 থেকে দুপুর 11টা-12টা পর্যন্ত কালকা স্টেশন থেকে অনেকগুলো টয় ট্রেন সিমলায় যায়। নাম ও নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। দুটো ট্রেনের টিকিট একই সাথে অন্তত 2 মাস আগে কেটে নেবেন। চণ্ডীগড়, কালকা কিংবা আম্বালায় যাওয়ার জন্য আরও অন্যান্য ট্রেনের মধ্যে এই ধরনের বেশ কিছু ট্রেন: 13005 অমৃতসর মেল, 13041 হিমগিরি এক্সপ্রেস, 22317 জম্বু তাওয়াই এক্সপ্রেস ইত্যাদি এই ধরনের আরও বেশ কিছু ট্রেন আপনারা চুজ করতে পারেন। তবে সবথেকে জনপ্রিয় ট্রেন কিন্তু নেতাজি এক্সপ্রেস। স্লিপার ক্লাসে আনুমানিক 700 টাকা থেকে 800 টাকার মধ্যে ভাড়া থাকে। থার্ড এসিতে 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে ভাড়া থাকে। সেকেন্ড এসি আনুমানিক 2500 টাকা থেকে 2700 টাকার মধ্যে এবং ফার্স্ট এসি 4300 টাকা থেকে 4500 টাকার মধ্যে ভাড়া থাকে। ট্রেনের ব্যাপারটা মিটল। এবার চণ্ডীগড় থেকে শুরু হচ্ছে 8 রাত্রি 9 দিনের স্পিতি প্যাকেজ। বিভিন্ন ট্রেন অনুযায়ী সেটা আম্বালা কিংবা কালকা স্টেশনেও হতে পারে। চণ্ডীগড় নামার পরে ট্যুর এজেন্সির গাড়ি রেডি থাকবে। প্রথম দিন চণ্ডীগড় থেকে সিমলা হয়ে আপনারা চলে আসবেন নারকান্ডা। তবে সিমলার ওপর দিয়ে আসার সময়
কুফরি, গ্রিন ভ্যালি এগুলো দেখে নিতে পারবেন। চণ্ডীগড় থেকে নারকান্ডা আসতে আপনাদের বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এই নারকান্ডাতে স্টে করতে হয়। নারকান্ডা জায়গাটাও খুব সুন্দর, পাহাড়ি একটা জায়গা। বিকালের মধ্যে চলে এলে আপনারা নারকান্ডার কাছাকাছি মার্কেট বা আশপাশটা ঘুরে নিতে পারবেন। সিমলা থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা নারকান্ডা পৌঁছে গেলাম। আমাদের পৌঁছাতে বিকাল হয়ে গেল, এখন সময় হয়েছে 4টে। আমরা এই নারকান্ডাতে নাইট স্টে করব। কালকে সকালবেলা আমরা এখান থেকে অপরূপ কিছু শোভা দেখতে দেখতে চলে যাব সাংলা। এখন তো বিকাল হয়ে গেছে, তো লাঞ্চ এখন আর করছি না। এই যে সামনে যে লোকাল মার্কেট আছে, এই লোকাল মার্কেটে আমরা একটু ঘুরতে এসেছি। আর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সাথে গরম গরম মোমো, আবার 1 প্লেট পকোড়া বেশ ভর্তি করেই ছিল। এটা কিন্তু 60 টাকা নিয়েছে, সবাই মিলেই খাচ্ছি আমরা। আর আপনাদেরও এই যে লোকাল যে মার্কেটটা আছে, এই মার্কেটটাও কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এখানটা দেখুন একটা সুন্দর মূর্তি করা রয়েছে। না, আমরা তো বাঙালি, ভাত হলে তো সবারই ভালো লাগে, তো আমাদের ভাত খাওয়া হয়নি। এখন যে ভাতটা খাচ্ছি ডিনারে, দারুণ লাগছে, মনে হচ্ছে কয়েকদিন পর ভাত খাচ্ছি। নারকান্ডা স্টে করে স্পিতি ট্যুরের দ্বিতীয় দিন। সুন্দর সকালটা শুরু হওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা ব্রেকফাস্ট। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে আমরা এখান থেকে আমরা যাচ্ছি, আমরা নারকান্ডা থেকে আজকে যাব সাংলা। আমরা ঘন্টা 2 এলাম, এবার লং জার্নি করা তো সম্ভব না, সেই জন্য আমরা মাঝে একটু দাঁড়িয়ে গেলাম। আর যেখানেই দাঁড়াচ্ছি কোনো জায়গায় গাছপালা শুকনো হয়ে গেছে, কোনো জায়গায় প্রচুর সবুজ, এইরকম বিভিন্ন কিন্তু ভিউ আমরা আজকে দেখতে দেখতে যাচ্ছি। পাশ দিয়ে বয়েই চলেছে সতলেজ নদী, যেটাকে আমরা বাংলায় শতদ্রু নদীও বলে থাকি। যেতে যেতে আমরা এবারে একটু লাঞ্চ করব, তো বাধাল বলে একটা জায়গায় দাঁড়ালাম। আর এখানের যে লোকাল ফুড, সেই লোকাল ফুড দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে। ভুট্টার রুটি, তার সাথে হচ্ছে রাজমা, আর একটা সর্ষের শাক, আর একটা কি একটা কারি আছে, আর একটা মিষ্টি জাতীয় কিছু। বাট আমার মনে হয় যখন যেখানে আমরা যাব সেখানকার লোকাল ফুডগুলো একবার হলেও ট্রাই করা উচিত। এই রাইসটা দিয়ে গেল, এই হচ্ছে লাল রাইস, আর তার সাথে রাজমা। সিমলা থেকে আমরা এবারে কিন্নর জেলায় প্রবেশ করছি। এই হচ্ছে কিন্নর জেলার প্রবেশদ্বার। আমাদের এই স্পিতি ট্যুরে টোটাল আমরা 6টা জেলাকে কভার করব। এই রাস্তাটা হচ্ছে হিন্দুস্তান তিব্বত রোড। পৃথিবীর মধ্যে যে 5টা ভয়ঙ্কর রাস্তা রয়েছে তার মধ্যে একটা। এই সামনেই হচ্ছে কিন্নর রক গেট, আপনাদের গাড়ি থেকে এই জায়গাতেই নামিয়ে দেবে। ওখানে গাড়ি দাঁড়ানোর বিশেষ কোনো জায়গা নেই, যার জন্য ড্রাইভার দাদা আমাদের ঠিক এই জায়গাটা দাঁড় করিয়ে দিলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নর রক গেটের একদম সামনেই। এখানে হচ্ছে এই যে পাহাড়টা পুরো ঝুলে রয়েছে, আর এখানে সকলেই যদিও দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি, সেলফি সমস্ত কিছু নিচ্ছে। কিন্নর রক গেটের মধ্যে দিয়ে আমরা এখন এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, কিছুটা ভয়ও লাগছে, তবে এখানে বেশিক্ষণ কিন্তু দাঁড়ানোটা ঠিক নয়। দেখুন ওপরটায় বেশ ডেঞ্জার হয়ে রয়েছে এই জায়গাটা, ওপর থেকে পাথর খসেও পড়তে পারে। দেখুন মানে বেশ ভয়ঙ্কর লাগছে আর কি এই জায়গাটা। কিন্নর গেট পার হয়ে কিছুটা এগিয়ে আসার পরেই শুরু হলো এই ভয়ঙ্কর রোমাঞ্চকর রাস্তা। একপাশে মাথার উপর ঝুঁকে রয়েছে বিশাল পাহাড়ের পাথর, মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়বে। আর অন্য পাশে এক বিশাল গভীর গিরিখাত, যার গভীরতা দেখে বুক কেঁপে ওঠে। এই রাস্তা দিয়ে যখন আমাদের গাড়ি চলছে তখন ভয় আর রোমাঞ্চ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্য, অথচ কত ভয়ঙ্কর। সত্যি এক অনন্য অভিজ্ঞতা আমাদের জীবনের স্মৃতি হয়ে রইল। আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম কারছাম। এখানে একটা ছোট্ট ক্যাফে মতো আছে, সেই কারণেই আমরা এখানে দাঁড়ালাম চা কফি টফি খাওয়ার জন্য। পাশেই আছে কারছাম ড্যাম, আর এই ড্যামের মধ্যেই যে শতদ্রু নদী আছে না, নদীর জলটাকে এখানে ধরে রাখা আছে। আর ওই পাশে হচ্ছে কারছাম ব্রিজ, আমরা ওই ব্রিজের ওপর দিয়ে এই ড্যামটার পাশে এলাম। এ হচ্ছে শতদ্রু নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একদম জলটা নীল, ওটা হচ্ছে বাসপা নদী। এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে ঠিক এই জায়গাটা। এখান থেকে এগিয়ে চললাম সাংলা হয়ে চিটকুলের পথে। সাংলা বাজার থেকে প্রায় 20 কিলোমিটার এক দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে যখন আমরা চিটকুলে পৌঁছালাম, ঘড়িতে তখন সময় রাত্রি 10টা। চিটকুলে আজকে আমরা যে জায়গাটা চলে এলাম, এখানে টেন্ট হাউস আছে, আমরা আজকে এখানেই থাকছি। আজকে রাত্রে দেখুন আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে। এই দেখুন এখন এখানে টেম্পারেচার হচ্ছে 3,
এখন রাত্রি 11টার মতো বেজেছে। রাত্রি 12টা। আমরা এই টেন্টের পাশে না, টেন্টের বাইরে বসে এরকম ডিনার করছি। চিটকুল গ্রামের কনকনে ঠান্ডায় টেন্টের ভেতর সারা রাত কাটিয়ে সকালে যখন টেন্টের বাইরে বেরোলাম, আজকে হচ্ছে মর্নিংয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যে জায়গাটায় নাইট স্টে করেছিলাম, জায়গাটা এতটাই সুন্দর, তার চারিপাশটা একদম পাহাড়ে ঘেরা, তার মাঝে হচ্ছে আমাদের টেন্ট। এত সুন্দর এখানের পরিবেশটা, সামনে দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, পিছনে পাহাড়, পাহাড়ের চূড়ায় বরফ, মানে দুর্দান্ত। ব্রেকফাস্টটা করে নিচ্ছি, এবার আমরা বেরোবো। মানে একটু কাঁপ দিচ্ছে, তার সাথে এই যে চাটা দুর্দান্ত লাগছে। এরপর আমাদের গন্তব্য ছিল চিটকুল গ্রামের স্থানীয় কিছু সাইট সিং। প্রথমেই চলে যাচ্ছি 5-7 কিলোমিটার দূরে ইন্দো তিব্বত সীমান্তের কাছাকাছি অবস্থিত অপরূপ রানীকান্ডা গ্রামে। ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এখান থেকে 70 কিলোমিটার পর্যন্ত আমরা যদি যাই, ওখানে হচ্ছে ইন্ডিয়ান তিব্বত যে বর্ডার, সেই বর্ডারটা পাওয়া যায়। কিন্তু আমাদের তো ওই বর্ডারের দিকে কোনো অ্যালাউ নেই। আর ওখানের হচ্ছে শেষ গ্রাম হচ্ছে দুনকি, যেটা সবাই আমরা বলে থাকি চিটকুলকে ভারতের শেষ গ্রাম, সেটা অ্যাকচুয়ালি না। দুনকি হচ্ছে ভারতের শেষ গ্রাম। ওখানে কোনো যাওয়ার পারমিশন থাকে না বলে চিটকুলকেই কিন্তু আমাদের ভারতের শেষ গ্রাম বলা হয়। আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের সামনে আবার চলে এলাম। এই ক্যাম্প থেকে এবারে আমাদের গাড়ি চলে যাবে পরের ডেস্টিনেশনে। 2-3 মিনিট এগিয়ে এলাম। এটাও হচ্ছে চিটকুল গ্রাম। চিটকুল হচ্ছে একটা ছোট্ট গ্রাম। এখানে দেখুন, এখানে বহু বাড়ি রয়েছে, হ্যাঁ, বহু এখানে হোটেল রয়েছে। আর এই চিটকুল গ্রামে যে একটা ধাবা রয়েছে, ভারতবর্ষের শেষ ধাবা বা ভারতবর্ষের শেষ ক্যাফে। এই আখরি ধাবায় এসে আমরা আজকের লাঞ্চটাও সেরে নিচ্ছি এখানে। আর আরেকটা জিনিস বলে রাখি, লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এবং আমাদের সাথেই এই হেরিটেজ ট্রাভেলসের রিত এবং সুশান্ত আমাদের সাথেই কিন্তু আজকের রয়েছে। চিটকুলের হাইটটা একটু দেখিয়ে দিচ্ছি, 11,320 ফুট হাইট। আমাদের পরবর্তী গন্তব্য কামরু ফোর্ট, যা চিটকুল সাইট সিং এর মধ্যেই পড়ে, যদিও অনেক ট্রাভেল এজেন্সিরা এখানে নিয়ে যান না। সবাই হয়তো এই যে এতটা পাহাড়ি রাস্তা ট্রেক করে উঠতে পারবে না, আমরাই যেমন হাঁপিয়ে যাচ্ছি। বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধা। তবে এই যে যাচ্ছি না, দু সাইডে আপেল গাছ, তো বেশিটা আপেল গাছই দেখা যাচ্ছে। কামরু ফোর্ট মূলত কাঠ ও পাথরের তৈরি অপূর্ব মিশ্রণে তৈরি একটি বহুতল বিশিষ্ট টাওয়ার বা দুর্গের মতো দেখতে। কিন্নর অঞ্চলের প্রাচীন শাসকের মূল রাজধানী ও ক্ষমতার কেন্দ্র ছিল এই কামরু। এই রাজবংশের রাজ্যাভিষেক অনুষ্ঠান বা অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের সূচনা এই দুর্গ থেকেই হতো। আমাদের চিটকুল থেকে বেরোতে বেশ কিছুটা দেরি হয়েছিল। চিটকুল থেকে রওনা দিয়ে সাংলা উপত্যকার বুক চিরে গতকাল আমাদের ঠিক এই জায়গা দিয়েই চিটকুলে প্রবেশ করেছিলাম। এইবার এখান থেকে আমাদের গাড়ি চলে যাচ্ছে 5 নম্বর জাতীয় সড়ক ধরেই কল্পার উদ্দেশ্যে, এবং শুরু হয়ে গেল আরও এক নতুন রোমাঞ্চ। এখানকার পাহাড়গুলো বিশাল খাড়া এবং রুক্ষ পাথুরে। কল্পা যাওয়ার পথে এই যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে রেকংপিও মার্কেট। তো কল্পা যেতে গেলে এই রেকংপিও বাজারের উপর দিয়েই যেতে হয়। রেকংপিও থেকে 5 থেকে 7 কিলোমিটার সন্ধ্যার পাহাড়ি পথের বেশ কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের গাড়ি প্রবেশ করলো কল্পা ভিলেজ। ফাইনালি আমরা কল্পায় চলে এলাম। আর আজকে আমরা যে হোটেলে নাইট স্টে করছি, এই হচ্ছে আমাদের 201 নম্বর রুম। ডিনার কমপ্লিট করে নিচ্ছি আমরা। আজকের মতো গুড নাইট। হোটেলের পাশেই এই হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রির পরিবেশটা খুব সুন্দর। আমরা এখন যে মন্দিরটার কাছে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটা হচ্ছে নারায়ণ আর নাগিন দেবীর মন্দির। আর এই মন্দিরটাই হচ্ছে কল্পার মেন মন্দির। কালপার যে ফেস্টিভ্যাল হয়, এই মন্দিরটাকেই কিন্তু কেন্দ্র করেই এই ফেস্টিভ্যালটা এখানে উদযাপন করা হয়। এবং আশেপাশের দেখুন যে সমস্ত হোটেল, হোমস্টে এবং বাড়ি রয়েছে, তার মাঝেও দেখুন পুরো আপেল বাগান। আপেলের যে স্বর্গরাজ্য বলছি না, দেখুন এই যে গাছগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে। এখান থেকে যে কিন্নর কৈলাসের যে রেঞ্জ, সেটা যদি আকাশ পরিষ্কার থাকতো আমরা কিন্তু দেখতে পেতাম, অল্পটা হলেও দেখতে পেতাম। কালপা থেকে আমরা আজকে যাব টাবো। বেরোনোর সাথে সাথে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও মাঝে মধ্যে কোথাও কোথাও আমরা কৈলাস দর্শন করে জীবন ধন্য করেছিলাম। কল্পা থেকে আমরা এখন যাচ্ছি নাকোতে। নাকো থেকে যাব টাবো। নাকোর দূরত্ব হচ্ছে 80-85 কিলোমিটার, আর এখান থেকে টাবোর দূরত্ব হচ্ছে 150 থেকে 160 কিলোমিটার।
আর যেতে যেতেই আমরা সুইসাইড পয়েন্ট পেলাম। এখান থেকে গভীর খাদ। এই জায়গাটা হচ্ছে রোগী ভিলেজ ভিউ পয়েন্ট। উপরে দেখুন কত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, দেখুন খালি। কারো বাড়ির পার্সোনাল স্পেসে ধরুন আপেল গাছ বসিয়েছে, তো যার জন্য এইভাবে সব গার্ড করে রাখা আছে। কল্পা থেকে আমরা যখন নাকো বা টাবোর দিকে অগ্রসর হব তখন একটা দারুণ জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে কিন্নর উপত্যকা থেকে স্পিতি উপত্যকায় এগিয়ে যাওয়া। কিন্নর উপত্যকার যে সবুজ প্রকৃতি সেটা ধীরে ধীরে একটা রুক্ষ পাহাড়ি মরুভূমির রূপ নিতে থাকবে। এই যে ওই দিক দিয়ে স্পিতি নদী বয়ে আসছে, আর এই দিকে যে সতলুজ রিভার, এটা কিন্তু চায়না থেকে বয়ে আসছে। আর এখানে এসে দুটো নদী, সতলুজ নদীর সাথে স্পিতি নদী কিন্তু মিলিত হয়েছে। আমরা কিন্তু এখনও আছি কিন্নরে। এই নদীর ব্রিজটা ক্রস করলে আমরা কিন্তু চলে যাচ্ছি স্পিতি জেলার মধ্যে। এই জায়গাটা খাব ব্রিজ বা খাব সঙ্গম, পর্যটকদের কাছে একটা আদর্শ সময় কাটানোর জায়গা। এই দুই নদীর মিলনস্থলটা প্রথম দর্শনেই আমাদের ভালো লেগে গিয়েছিল। কি অপূর্ব রুক্ষ পাহাড়ি পরিবেশ, চারিদিকটাই পাহাড়ে ঘেরা, উপরে পাহাড়গুলোয় জমে রয়েছে বরফ। জায়গাটা সারা ভারতীয় পর্যটকদের যাওয়ার পথে একটা আড্ডাখানা বলা যায়। ব্রিজের ঠিক পাশেই রয়েছে দু একটা ক্যাফে। ম্যাগি, মোমো, চাউমিন খেতে খেতে নদীর এই পাড়ে বসে একটু সময় কাটিয়ে নেওয়া একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। অবশেষে আমরা চলে এলাম নাকোতে, আর এই হচ্ছে নাকোর মনেস্ট্রি, সেই রুক্ষ পাহাড়ি মরুভূমির অপরূপ সৌন্দর্য। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে গুম্ফাটা বহু পুরানো। চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। এই মনেস্ট্রিটা 550 বছরের পুরানো। আর এই যে ওয়ালগুলো আছে না, ওয়ালগুলো দেখুন কি সুন্দর, মানে এরকম রেড করে পুরো কালার করা আছে। আর দেখেই মনে হচ্ছে বেশ পুরানো, আর খুব সুন্দরভাবে মেনটেন করে কিন্তু রাখা আছে। মনেস্ট্রির পাশে হচ্ছে এই নাকো লেক, জাস্ট পাশটাতে। এবার আমরা এই লেকের ধারটা চলে এলাম। আর এখানে লেকের জলটা বেশ সুন্দর, পুরো একদম নীল মতো দেখতে লাগছে। লেকের যে ওই সাইডে ছোট ছোট বোট আছে, আমার মনে হয় এখানে কোনো বোটিং ফোটিংয়ের ব্যবস্থা আছে এই জায়গাটা। তবে পাহাড়ি অঞ্চলের এই সমস্ত মানুষদের জীবনযাপন কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই সব মানুষদের চলতে হয়। এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যে হোটেলে স্টে করব, নাকোর সেই হোটেলে আমরা চলে যাচ্ছি। মনেস্ট্রির ঠিক পাশেই, 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে। পাহাড়ের কোলে দেখুন আমরা এই হোমস্টেতে আজকে থাকছি। এটা একদম যে নাকো গ্রাম, সেই গ্রামের মধ্যে। আর রুমটা হচ্ছে এইরকম, দেখুন এখানে একটা কিং সাইজ বেড দেয়া আছে। এই কিং সাইজ বেডের মধ্যে দুটো বালিশ দেয়া আছে। সমস্ত কিছু মিলেমিশে এখানে রুমটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আজকে আমরা যে ডিনারটা করছি, বেশ একটা রাজকীয় ফিলিংস আসছে এই ডিনার করার মধ্যে। তিব্বতীয় কালচার মানে আমি যেন দেখতে পাচ্ছি। নাকোর এই হোমস্টে থেকে আজকের আপাতত বিদায়। এখান থেকে আমরা এবারে টাবো হয়ে যাব কাজা। ছাঙ্গো পার করলেই আসবে সুমদো চেকপোস্ট, যা কিন্নর জেলা এবং লাহুল স্পিতি জেলার অফিসিয়াল সীমানা। এখানে স্পিতি নদীর উপর একটি ব্রিজ রয়েছে। আইটিবিপি জওয়ানদের কাছে রেজিস্টারে নাম ও গাড়ির নাম্বার নথিভুক্ত করতে হবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর ওনারা আপনাকে স্পিতি উপত্যকায় প্রবেশের অনুমতি দেবেন। সুমদো চেকপোস্ট পার করার পরেই মূল রাস্তা NH5 থেকে ডান দিকে গিউ গ্রামের যাওয়ার এই সাইনবোর্ড এবং একটা রাস্তার ডাইভারশন দেখতে পাবেন। ওই গিউ ডাইভারশন বা মোড় থেকে ভিতরের দিকে পাহাড়ি গিরিখাতের মধ্যে দিয়ে গিউ মনেস্ট্রি পাওয়া যাবে। এই মনেস্ট্রিতে আপনাদের দেখাবো 500 বছর আগে বৌদ্ধ সন্ন্যাসীর মমি। আর এখানে কিন্তু পার পার্সন আপনাদের 30 টাকা করে এন্ট্রি ফ্রি লাগছে। গিউ মনেস্ট্রি বা গিউ গ্রাম ভারত, চীন, তিব্বতের একেবারে কাছাকাছি। প্রায় 10,499 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি তার একটি বিশেষ বিষয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। মনেস্ট্রি থেকে নেমেই জাস্ট এই হচ্ছে মমি। এখানে মমিটা রাখা আছে। এটা 500 বছর আগের পুরানো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমি কিন্তু এখানে রাখা আছে। আমরা দর্শন করলাম, বেশ ভালো লাগলো দর্শন করে। পাহাড়ের একদম চূড়ায় তিব্বতী স্থাপত্য শিল্প মেনে এই চমৎকার নতুন মনেস্ট্রি গুম্ফা তৈরি করা হয়েছে। আমাদের এবারের গন্তব্য স্পিতি উপত্যকার ঐতিহাসিক শহর টাবো। এখানে দুটো মনেস্ট্রি রয়েছে, একটা হচ্ছে নিউ মনেস্ট্রি আর একটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। 996 খ্রিস্টাব্দে মহান বৌদ্ধ অনুবাদক
রিনচেন জ্যাংপো এটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি আজ থেকে প্রায় 1000 বছরেরও বেশি পুরানো। হিমালয়ের বুকে সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মঠ। শতাব্দী প্রাচীন এই মাটির দেয়ালগুলোর ভিতরে পা রাখলেই এক অদ্ভুত অলৌকিক শান্তি ও গাম্ভীর্য অনুভব করা যায়। টাবোর আরেকটি বিশেষ পরিচয় হলো এখানের বিখ্যাত আপেল বাগান। সিজনে এখানে এলে চারপাশে আপনারা লাল আপেল দেখতে পাবেন। কাজা যাওয়ার আগে একটু জিরিয়ে নেয়ার জন্য, গরম এক বাটি থুপ্পা বা মোমো খাওয়ার জন্য টাবো মার্কেট একেবারে আদর্শ জায়গা। যতই ওপরে উঠছি, স্পিতি উপত্যকা এবং নদীর ক্যানিয়ন আরও বেশি বিশালাকার এবং সৌন্দর্য দেখাচ্ছে। আমরা এসে পৌঁছালাম জাদুকরী একটা জায়গা, যার নাম ঢাঙ্কার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,774 ফুট উচ্চতায়। ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রাচীন ধ্যানের কক্ষ, ধ্যানী বুদ্ধের একটি অতি বিরল চারমুখী মূর্তি। কোটি কোটি বছর আগে এই পুরো এলাকাটি তলিয়েছিল টেথিস সাগর নামের এক প্রাগৈতিহাসিক সমুদ্রের নিচে। প্রায় 4 থেকে 5 কোটি বছর আগের ঘটনা। যখন হিমালয় পাহাড় ওপরের মাথা চাড়া দিয়ে ওঠে, তখন সমুদ্রের জল সরে গিয়ে এটি বিশাল হ্রদে পরিণত হয়, আর পেছনে রেখে গেছে সমুদ্রের মতো দেখতে এই ধুধু উপত্যকা। এই কারণেই আজও স্পিতির এই রুক্ষ পাহাড়ি মাটি খুঁড়লে কোটি কোটি বছরের পুরানো সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায়। ঢাঙ্কার মনেস্ট্রি দেখার পরে এবারে আমরা এগিয়ে চললাম কাজার উদ্দেশ্যে। তবে আজকের আমরা কাজা শহরে না থেকে কাজার পাশেই চলে যাচ্ছি কিব্বর গ্রামে। আর আজকে আমরা এই রুমটাতে 2 দিন থাকছি। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর 2 দিন এখানে থাকতে আমাদের খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। সবাইকে গুড মর্নিং। স্পিতি ট্যুরে আমরা গতকাল রাত্রে কাজাতে এসে পৌঁছেছি। যদিও কাজা থেকে 10 থেকে 12 কিলোমিটার পরে এই যে গ্রামটায় এসেছি, এটা হচ্ছে কিব্বর গ্রাম। কাজার এই কিব্বর গ্রামটা এত সুন্দর, দেখুন চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা হোমস্টে থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সামনেই হচ্ছে আমাদের এই যে গাড়ি রেডি। তো ফার্স্টেই আমরা যাচ্ছি কি মনেস্ট্রি। আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগে। স্পিতি উপত্যকার দারুণ একটা জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,668 ফুট উচ্চতায় অবস্থিত। নিচে বয়ে চলেছে স্পিতি নদী। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাক্স ঘর একটার উপরে আর একটা সাজানো রয়েছে। মনে করা হয় এই মঠটি 11 শতাব্দীতে বিখ্যাত বৌদ্ধ শিক্ষক অতীশ দীপঙ্করের শিষ্য ড্রোমটন প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এলে মঠের সন্ন্যাসীরা অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে স্বাগত জানান এবং পর্যটকদের ঐতিহ্যবাহী গরম ভেষজ চা পান করান। কি মনেস্ট্রির পরে স্পিতির আর এক রূপকথার গ্রাম লাংজা। কি মনেস্ট্রি থেকে লাংজা গ্রামের দূরত্ব 23 থেকে 25 কিলোমিটার। স্পিতির অন্যান্য সংযোগকারী রাস্তার মতোই এই রাস্তাও বেশ সংকীর্ণ, কাঁচা পাকা মিলেমিশে তৈরি হয়েছে। 14,500 ফুট উচ্চতায় এসে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একটা এত সুন্দর বুদ্ধের মূর্তি, অসাধারণ লাগছে। এই গ্রামের এটাই হলো মূল আকর্ষণ। পাহাড়ের চূড়ায় খোলা আকাশের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকা লর্ড বুদ্ধের এক বিশাল ও জাঁকজমকপূর্ণ মূর্তি। লাংজার পরে আমরা এবার চলে যাচ্ছি কমিক গ্রাম। লাংজা থেকে কমিক গ্রামের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। ওয়ার্ল্ড হাইয়েস্ট লাস্ট ভিলেজ কমিক ভিলেজ। 15,049 ফিট উচ্চতায় আছি। যে আমাদের কোনো শ্বাসকষ্ট হচ্ছে কি বা অক্সিজেন লেভেলটা কম আছে কি, আপাতত আমাদের কারো কিছু এখনও সমস্যা হচ্ছে না। তবে ওটা অনেকের শরীরের ওপর ডিপেন্ড করে। সেটা আপনারা অবশ্যই সেফটির জন্য অক্সিজেন ক্যান ইউজ করতে পারেন, আর সঙ্গে রাখতে পারেন, আর কর্পূর যেটা ওইগুলো রাখতে পারেন। আমরা কিন্তু সঙ্গে রেখেছি। কমিক গ্রামের মূল আকর্ষণ হলো এখানকার 500 বছরের পুরানো তিব্বতী বৌদ্ধ মঠ। মঠের ভিতরে প্রাচীন থাঙ্কা পেন্টিং, বুদ্ধের নানান রূপ রয়েছে। ঠিক মনেস্ট্রির পাশেই দেখুন এখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। কমিক গ্রামে একমাত্র কয়েকটি বাড়ি রয়েছে এবং এখানকার জনসংখ্যা অত্যন্ত সীমিত। এখানে অক্সিজেনের মাত্রা বেশ কম থাকে এবং বছরের বেশিরভাগ সময়েতে হাড় কাঁপানো ঠান্ডা থাকে। শীতকালে পুরো গ্রাম বরফের চাদরে ঢাকা পড়ে যায়। তখন এখানকার মানুষজন নিচে কাজা বা রামপুরের দিকে চলে আসে। এর পাশেই রয়েছে একটি মিউজিয়াম। এটাকে বলা হয় কমিক গুম্ফা মিউজিয়াম। এটির ভিতরে প্রবেশ করতে গেলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। বাইরে থেকে এটিকে সাধারণ মনে হলেও এর ভিতরে
দুটি ফ্লোর জুড়ে স্পিতির হাজার হাজার বছরের ইতিহাস ও বৌদ্ধ সংস্কৃতির অমূল্য সম্পদ সাজানো রয়েছে। কমিক গ্রাম ঘুরে নেওয়ার পরে এখান থেকে হিক্কিম গ্রামের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। এই ছোট্ট পথটিও বেশ রোমাঞ্চকর। হিমাচলের এই হিক্কিম গ্রামে জনপ্রিয় হল বিশ্বের উচ্চতম কার্যকরী পোস্ট অফিস। হিক্কিমে এসে নিজের বাড়ির ঠিকানায় বা প্রিয়জনদের উদ্দেশ্যে একটি পোস্ট কার্ড পাঠানো এখানকার প্রধান আকর্ষণ। এবারে আমি ড্রপ বক্সে এগুলো ড্রপ করে দিচ্ছি। ড্রপ হয়ে গেছে। নাম্বার 2 কমপ্লিট। সাইট সিইং কমপ্লিটের পরে আমরা কাজা বাজারে চলে এলাম। সারাদিন সাইট সিইং ঘুরে এবং কাজার এই মার্কেটে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে পড়লাম কাজা থেকে এই কিব্বর গ্রামের হোমস্টেতে। পরের দিনে আমাদের নতুন আর একটা যাত্রা শুরু হবে। হিমাচল স্পিতি ট্যুরের 7ম দিনে আজকের আপাতত কাজার এই কিব্বর গ্রাম থেকে বিদায়। স্পিতি ট্যুরের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্পিতি ভ্রমণের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কিব্বর থেকে আমরা এই যে লোসারের পথে রওনা দিয়েছি। কিব্বর থেকে 3 কিলোমিটার পরেই পড়বে চিচাম ব্রিজ। কিব্বর গ্রাম থেকে এখন কিন্তু আমরা এই মুহূর্তে চিচাম ব্রিজ পেরিয়ে চিচাম গ্রামে এসে প্রবেশ করলাম। দুটো গ্রামকে কানেক্ট করছে এই ব্রিজ, একটা হচ্ছে কিব্বর গ্রাম আর এই হচ্ছে চিচাম গ্রাম। হিমাচল প্রদেশের তথা ভারতবর্ষের তথা এশিয়ার সর্বোচ্চ হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ব্রিজটা 13,596 ফুট উপরে কিন্তু অবস্থিত। হিমাচল প্রদেশে স্পিতি ভ্যালিতে অবস্থিত এই চিচাম ব্রিজ শুধু একটি সাধারণ সেতু নয়, এটি পুরো এশিয়ার অন্যতম রোমাঞ্চকর এবং দৃষ্টিনন্দন একটি স্থাপত্য। ঘড়ির কাঁটায় তখন কাঁটায় কাঁটায় রাত্রি 8টা। বাইরে তাপমাত্রা অনেক কম। আমরা লোসারেই এসে পৌঁছালাম। আর আজকে আমরা যে রুমটাতে নাইট স্টে করছি লোসারে, তা রুমটা বেশ সুন্দর। আর বেডের মধ্যে দুটো বালিশ দেওয়া আছে আর একটা বড় কুশন দেওয়া আছে। কালকে আমাদের বেরোতে হবে ফার্স্ট মর্নিং, মানে ভোর 5টা। লোসারে রাতটুকু কাটিয়ে সকালে দারুণ একটা সকাল। এই দেখুন, চন্দ্রতাল যাওয়ার আগে লোসারে কিন্তু এই স্নোফল শুরু হয়ে গেছে। তবে আজকের ওয়েদার অনুযায়ী আমার মনে হচ্ছে আমরা চন্দ্রতালের দিকে যখন যাব কুঞ্জুম পাশেই হয়তো আমরা আরও অতিরিক্ত স্নোফলটা পেতে পারি। অল্প এখন হচ্ছে, বেশ এনজয় করছি সেটা। এই নানান রকম প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা প্রথম যাব লোসার থেকে কুঞ্জুম পাস। আমরা এই লোসার থেকে যে বেরোলাম এরপরে কিন্তু প্রত্যেকটা ফোনের নেটওয়ার্ক চলে যাবে। অবশেষে আমরা কুঞ্জুম পাশে এসে পৌঁছালাম। যাত্রার সুরক্ষার জন্য এই পাশের দেবী কুঞ্জুম মাতা বা চণ্ডী মাতার মন্দিরকে গাড়ি নিয়ে অন্তত একবার পরিক্রমা করতে হয়। আমরা এই মুহূর্তে 15,000-এরও বেশি ফুট উচ্চতায় চলে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে। অসাধারণ একটা ফিলিংস, দুর্দান্ত লাগছে আমাদের। এটা হচ্ছে লাহুল আর স্পিতি উপত্যকার একটা সংযোগস্থল। কুঞ্জুম পাসের এই যে জায়গাটা দেখছেন, এখানে একটা যুদ্ধ বিমান ক্রাশ হয়েছিল। সেই সৈনিকদের উদ্দেশ্যেই কিন্তু এখানে একটা স্মৃতিসৌধ বানিয়ে রাখা আছে। কুঞ্জুম পাস থেকে ছেড়ে আসার পরেই অল্প এখানে স্নোফল হচ্ছে। এই জায়গাটা না আমাদের নেমে পড়তে হলো, রাস্তার অবস্থা খারাপ। এই জায়গার রাস্তাটা দেখুন আরও দুর্গম। দুটো গাড়ি যখন এসে যাচ্ছে ঠিক এইভাবে পাস হচ্ছে গাড়িগুলো, অবস্থা দেখুন খালি। আবার আমরা এই ওয়াটার ক্রসিং পার করছি। চন্দ্রতালের আগে আমরা স্নোফল পেয়ে গেলাম। স্নো পড়ছে, স্নো ভেসতে ভেসতে আমরা চন্দ্রতালে যাচ্ছি এরকম গাড়িতে করে। চন্দ্রতালে আমরা ট্রেক করে আসছিলাম, তো আস্তে আস্তে একটা শেয়ার গাড়ি পেলাম। দেখেই বুঝতে পারছেন অনেক স্নোতে আমি পুরো ভিজে গেছি। আর এখানে এই যে স্নোফল হচ্ছে, আসার সাথে সাথেই কিন্তু এখানে বেশ লেভেলের স্নোফল পাচ্ছি। আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। এই জায়গা থেকে আমাদের ট্রেক করে যেতে হচ্ছে। এ দেখুন সবাই যাচ্ছে ট্রেক করে, তবে যেতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা যখন আসছিলাম তখন তো পুরো মেঘে ঢেকে গিয়েছিল। আর এই যে মেঘ আর সূর্যের
লুকোচুরির খেলার মাঝে এই যে লেকের জলটা দেখছেন না, সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই লেকের জলের কালার কিন্তু চেঞ্জ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই চন্দ্রতাল লেকের হাইট হচ্ছে 14,100 ফুট। এই লেকের একটা পৌরাণিক কাহিনী আছে। যখন মহাভারত যুদ্ধের পর পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী স্বর্গযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, অনেকেই কিন্তু যাত্রাপথে মারা যান। একমাত্র যুধিষ্ঠির ছিলেন, ওনাকে স্বয়ং ইন্দ্রদেব এখানে রথ নিয়ে এসেছিলেন, ওনাকে এখান থেকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন। এটাকে বলা যায় একটা স্বর্গদ্বার, যেটা আমরা এখন সেই জায়গাটাতেই আছি। যাওয়ার সময় আমরা ট্রেক করে নামছি না, আমরা এখান থেকে একটা গাড়ি বুকিং করে নিলাম। আমাদের পার হেড 200 টাকা করে নিল। চন্দ্রতল এলেও আপনারা অক্সিজেন ক্যান কিংবা কর্পূর সাথে রাখবেন। শ্বাসকষ্ট হলেও হতে পারে, আমাদের যেমন কোনো সমস্যা হয়নি। চন্দ্রতলের কাছাকাছি আপনারা টেন্ট ভাড়া নিয়েও থাকতে পারেন, সেটা ট্যুর এজেন্সির সাথে কথা বলবেন। আমরা যেমন টেন্টে না থেকে লোসারে থেকেছিলাম। যে কোনো একটা জায়গায় আপনাদের একটা নাইট স্টে করতে হবে। চন্দ্রতাল লেক থেকে প্রায় 1 ঘন্টা আসার পর এই চাচা চাচিকা ধাবা, এটা এখানে একটা ফেমাস জায়গা। তো আমরাও এখানটা দাঁড়ালাম, আর আমরাও লাঞ্চটা করবো আজকে এই ধাবাতেই। আর এই জায়গাটার নাম হচ্ছে বাতাল। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু হচ্ছে, এবং এখানে স্টেও করা যায়। চন্দ্রতল থেকে মানালি যাওয়ার রাস্তাটি হিমাচলের অন্যতম রোমাঞ্চকর, দুর্গম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দূরত্ব প্রায় 111 কিলোমিটার। 14 থেকে 15 কিলোমিটার কাদা পাথরে ভরা সরু কাঁচা রাস্তা অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হয়। মানে ধরুন চন্দ্রতাল থেকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা আপনাদের ধরতে হবে। চন্দ্রতাল থেকে আপনারা মানালিতে আসবেন। আর প্রায় 3.5 ঘন্টা পরে মানে আমরা এই কোকসারে এইরকম একটা দোকান পেলাম, এখানে জাস্ট আমরা একটু চা খেয়ে নিলাম। আমাদের গাড়ি এখন চলেছে মানালির জনপ্রিয় অটল টানেলের মধ্যে দিয়ে। রাতের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মানালিতে। আজকে আমাদের ডিনারে আছে ভাত, রুটি, তার সাথে এই যে চিকেন কষা আর এই ডাল, আর এখানে হচ্ছে স্যালাড, তার সাথে পাঁপড় ভাজা। সম্পূর্ণ স্পিতি সার্কিট ভ্রমণ করে মানালিতে নাইট স্টে করে 9ম দিন সকালে মানালির 2-একটা সাইট সিইং দেখতে দেখতে রাতে পৌঁছানো হবে চণ্ডীগড় স্টেশনে। তারপরে কলকাতায় ফেরার পালা। এর আগের পর্বে সিমলা, কুল্লু, মানালি, কাসল নিয়ে একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের দিয়েছি। ভিডিওটা সবাই পছন্দও করেছেন। ভিডিওটা যদি না দেখে থাকেন আপনাদেরও দেখার অনুরোধ রইল। আপনারা যদি প্রথম যাওয়ার সময় সিমলায় 1 দিন স্টে করেন আর স্পিতি ঘুরে এসে মানালিতে 2 দিন স্টে করেন, তাতে আপনাদের প্যাকেজ হয়তো বাড়বে, তবে স্পিতি ভ্রমণের সাথে সাথে সিমলা, মানালি, কুল্লু, কাসল ঘোরাও হয়ে যাবে। 8 রাত্রি 9 দিনের স্পিতি ভ্রমণ কলকাতা থেকে প্রায় 11 থেকে 12 দিনের ট্যুর হবে। কোন ট্রেনে আসবেন তার বিস্তারিত তথ্য ভিডিওর প্রথমেই আপনাদের দিয়ে দিয়েছি। ট্যুর অপারেটর ছিল হেরিটেজ ট্রাভেলস, বাঙালি ট্যুর এজেন্সি। এনাদের পার হেড 10,800 টাকায় একটা স্পিতি ভ্রমণ প্যাকেজ আছে, চণ্ডীগড় থেকে চণ্ডীগড়, গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সহ, তবে লাঞ্চ বাদে। তবে এই প্যাকেজটা 8 রাত্রি 9 দিনের জায়গায় 7 রাত্রি 8 দিন, মানে কাজাতে 2 রাত্রির জায়গায় 1 রাত্রি স্টে হবে। চণ্ডীগড় থেকে চণ্ডীগড় 10,800 টাকার প্যাকেজে 20 সিটের একটা ট্রাভেলার গাড়ি থাকে এবং আপনাদের 20 জনের একটা গ্রুপ হতে হবে। এই প্যাকেজটাও আপনারা কলকাতা থেকে কলকাতা করতে পারেন। সেক্ষেত্রে প্যাকেজটা পার হেড 10,800 টাকার জায়গায় আরও বাড়বে, সেটা ফোনে কথা বলে নেবেন। আমাদের প্যাকেজ ছিল 14,000 টাকার। চণ্ডীগড় থেকে চণ্ডীগড় 6 জন ছিলাম, একটা 7 সিটার গাড়ি দিয়েছিল। গাড়ি সহ থাকা, খাওয়া, ঘোরা সবই ওনারা দিয়েছিলেন, তবে লাঞ্চটা আমাদের নিজেদের খরচা ছিল। চণ্ডীগড় থেকে চণ্ডীগড় প্যাকেজ করতে পারেন, কিংবা কলকাতা থেকে কলকাতা ট্রেনের টিকিট সহ প্যাকেজ করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে ভিডিওটা আত্মীয় পরিজনদের শেয়ার করতে পারেন। প্লিজ ভিডিওটায় একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এগুলো করলে আমরাও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব এবং ইউটিউব এই ইনফরমেটিভ ভিডিওটা আরও বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।